মায়া ধীরে ধীরে বেড থেকে নামলো। সেলাইন খুলে ফেলার পরও শরীর এখনও ক্লান্তির ছাপ স্পষ্ট। স্বামীরা ইতিমধ্যে ওর কাল রাতের পোশাকে একটি ব্যাগে গুছিয়ে হাতে নিয়ে দাঁড়িয়েছিল। ডিসচার্জের সমস্ত ফর্মালিটিও শেষ হয়ে গেছে। মায়া প্রথমে পা বাড়াতেই হঠাৎ যেন চারদিক ঘুরে উঠল তার। শরীরটা দৌড়ে উঠতেই নিজেকে সামনে নিল বেডে ধরে। মেয়েরা এক ঝাটকে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরল। কি হলো আপু, আবার শরীর খারাপ করছে? উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো সামিরা। মায়া ছেনান হাসির চেষ্টা করে বলল, না ঠিক আছি, শুধু একটু মাথা ঘুরে গেল। সামিরা ধীরে ধীরে বলল, তুমি কি পারবে বাইরে পর্যন্ত গাড়ি? কথাটি শেষ করতে পারল না সে। ঠিক তখনই হনহন করে কোথা থেকে যেন আরমান এসে হাজির। এক মুহূর্ত দেরি না করে মায়াকে তুলে নিল কোলে। তারপর কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে গেল দ্রুত পায়ে। সামিরা বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটা যেন হজম করতে পারছিল না। তারপর হঠাৎ দৌড়ে ছুটে চলল ওদের পেছন পেছন। ওদিকে আরমান বাইরে থেকে দেখছিল কেবিনের দরজা দিয়ে তার প্রতিটি নড়াচড়া। মাথা ঘুরে পড়ে যেতে দেখেই আর এক মুহূর্ত ভাবেনি সে। কোনো কিছু তোয়াক্কা না করে ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে মায়াকে। মায়া প্রথমে কিছু বুঝে উঠতে পারেনি। তারপর চারপাশে তাকিয়ে দেখলো অনেকে তাকিয়ে আছে ওদের দিকে। কেউ আবার নিজস্ব কাজে ব্যস্ত। ঘেমে যাওয়ার কপাল নিয়ে মায়া নিচু স্বরে বলল, আপনি কি করছেন? নামিয়ে দিন আমাকে, আমি নিজেই যেতে পারবো। আরমান গম্ভীর গলায় ওর দিকে না তাকিয়ে দৃষ্টির সামনের দিকে রেখেই জবাব দিল, হ্যাঁ কেমন পারবে সেটা তো দেখলাম, আর তোমার জন্য সারাদিন হাসপাতালে বসে থাকার সময় আমার নেই। মায়ের আগে ঠোঁট কামড়ে বলল, কে আপনাকে বলেছে আমার জন্য হাসপাতালে আসতে? এরই মধ্যে ওরা গাড়ির সামনে এসে পৌঁছেছে। গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা আবির বিস্ময়ে হাঁ করে তাকিয়ে আছে ওদের দিকে। ফের অভিব্যক্তি যেন সিনেমার দৃশ্য দেখেছে এখন। আমার বিরক্ত মুখে বলল, এভাবে তাকে না দেখে দরজাটা খুলে দে। আবিরের যেন হুঁশ ফিরে পেয়ে তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে দিল। আরমান মায়াকে গাড়ির ভেতরের সিটে গিয়ে সতর্কভাবে বসিয়ে দিল। মায়া কিছু না বলে একপাশে চোখ ফিরিয়ে নিল। স্বামীরাও ততক্ষণ এসে পাশে বসে পড়েছে। ঠিক তখনই আরমানের বাবা আনোয়ার সাহেব এসে পৌঁছালেন। হাতে একটা ছোট্ট ব্যাগ। মায়ের বাকি ওষুধগুলো এনে দিয়েছেন। সঙ্গে শেষবার ডাক্তারের সঙ্গেও কথা বলে নিয়েছেন। ওনার দিকে তাকিয়ে সংক্ষিপ্তভাবে বলো, তোমরা যাও ড্যাড, আমি আসছি। আবির এতক্ষণে নিজের অবাক ভান কাটিয়ে উঠে ড্রাইভিং সিটে গিয়ে বসেছে। আনোয়ার সাহেব পাশে উঠে বসলেন সায় জানিয়ে। তারপর গাড়ি ছুটে চলল শাহরিয়ার ম্যানশনের দিকে। হাসপাতালে রেখে গেল কিছু না বলা প্রশ্ন, কিছু অপূর্ব অনুভূতি। ম্যানশনের প্রশস্ত ড্রয়িং রুমে তখন সবার উপস্থিতি। মায়া এক কোণায় সোফায় বসে আছে। তার পাশে বসে আছেন আঞ্জুমা বেগম। ছেনুময়ের হাতে এক এক করে মায়ের মুখে খাবার তুলে দিচ্ছেন তিনি, যেন নিজের মেয়েকে যত্ন করছেন। মায়াকে এখন একা রুমে থাকতে দিচ্ছে না কেউ। সবাই জানে এই মুহূর্তে একাকিত্বতাই সবচেয়ে বড় বিষ। বাবার শূন্যতার স্মৃতির ভারে ভেঙে পড়তে পারে ও যে কোনো সময়। তাই সবাই মিলে একসাথে ড্রয়িং রুমে। ঠিক তখনই হঠাৎ করে বেজে উঠল কলিং বেলের শব্দ। ঘরের নিস্তব্ধতা ভেঙে গেল এক মুহূর্তে। দরজা দেখিয়ে এগিয়ে গেল এই বাড়ির এক মেয়ে। সামান্য সময় পরে দরজা খুলে দিল সে। প্রবেশ করেন মিসেস সাবিনা বেগম। পরিপাটির শ্বাস, কিন্তু মুখে অভিব্যক্তি কঠিন পড়ত। তার দুপাশে দুজন মানুষ। একজনকে তো তিনি সম্পূর্ণ জড়িয়ে ধরে রেখেছেন, যেন বহুদিনের পর ফিরে পাওয়া কাছের কিছু। ড্রয়িং রুমে বসে থাকা সবাই চমকে তাকালেন দরজার দিকে। মিসেস সাবিনার সঙ্গে থাকা সেই দুই ব্যক্তি যেন চেনা নয়, আবার একেবারে অচেনা নয়। তাদের আগমনে ঘরের পরিবেশ নেমে এলো একরাশ জিজ্ঞাসার বিস্ময়। ড্রয়িং রুমে বসে থাকা সবাই চমকে তাকালেন দরজার দিকে। মিসেস সাবিনার সঙ্গে থাকা সেই দুই ব্যক্তি যেন চেনা নয়, আবার একেবারে অচেনাও নয়। তাদের আগমনে ঘরের পরিবেশ নেমে এলো একরাশ জিজ্ঞাসা আর বিস্ময়। শব্দ ঘরে তখন একমাত্র কণ্ঠস্বর মিসেস সাবিনা বেগমের। তিনি কোমল অথচ দীর্ণ গলায় সেই অল্প বয়সী মেয়েটিকে পাশে দাঁড় করিয়ে বলেন, হয়তো তোমরা অনেকেই ওকে আগে চেনো, তবে আজ থেকে ওর আরেকটি নতুন পরিচয় হলো এই বাড়ির হবু বউ, আমার ছেলে আরমান শাহরিয়ার হবু স্ত্রী মাইশা তালুকদার। আমার আরমানের সেই ভালোবাসা, যার জন্য আজও সে জীবনকে সামনে এগিয়ে নিতে পারছে না। বছরের পর বছর যে মেয়েটিকে ও খুঁজে ফিরেছে উন্মাদের মতো,
এই সেই মেয়ে মাইশা তালুকদার। ঘরের এক কোণে থমকে গেল মুহূর্তটা। উপস্থিত সবাই মুখের বিস্ময়ের ছায়া। এইবারই সকলেই জানে মাইশা নামটা, জানে এটাই সেই নাম যার টানে এক সময় আরমান বিয়েতে অনিচ্ছা প্রকাশ করেছিল, জানে এই নামের পেছনে ফেলেছিল সংসার, ডিভোর্স দিয়ে দূরে সরিয়ে দিয়েছিল মায়াকে। স্বামীরা প্রথম নীরবতা ভাঙল, কণ্ঠে স্পষ্ট অবাক ভাব। মম, এই মায়েশা সেই মায়েশা যার জন্য ভাইয়া মায়া মানে মায়াপুকে ডিভোর্স দিয়েছিল? সাবিনা বেগম মায়া মায়ার চোখে তাকিয়ে মেয়েটির গালে স্নেহ ভরে হাত বুলিয়ে দিলেন। এই সেই মায়েশা যে আমার ছেলে প্রাণ বাঁচিয়েছিল আজ থেকে 10 বছর আগে, আর এই মেয়েটির জন্য ডিভোর্স দিয়েছিল মায়াকে। মায়া যেন হঠাৎ জমে গেল, শরীর ঠান্ডা হয়ে এলো, মাথার ভেতর ঘোরপাক খেতে লাগলো হাজার প্রশ্ন। ওর চাচাতো বোন মায়েশার জন্য ওকে ডিভোর্স দিয়েছে আরমান? আরমান মায়েশাকে ভালোবাসে? তাহলে বিয়েটা করলো না কেন তখন? ও তো শুনেছিল তাদের বিয়ে নাকি জোর করে করানো হয়েছে, মানে দাদুর ইচ্ছেই। তবে কি এইবারই সবাই শুরু থেকে জানতো মায়েশাকে? তাহলে মায়ার সঙ্গে সেই বিয়েটা কেন দিল? সব কিছু যেন এলোমেলো মনে হচ্ছে মায়ার। চিন্তা করতে গিয়েও মাথাটা আর সাড়া দিচ্ছে না ঠিক করে। হঠাৎ স্বামীরা চোখ পড়ল সদর দরজা দিকে, যেখানে একা নিঃশব্দে দাঁড়িয়ে আছে আরমান। ওর চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য, চোখে মুখে অনির্বাচনীয় এক দ্বিধা। যেন কিছু বোঝা যাচ্ছে, আবার কিছুই বোঝা যাচ্ছে না। মাইশাকে সামনে দেখে ওর মুখে যে প্রকাশ ফুটে উঠেছে, সেটাকে কি খুশি বলা যায় নাকি বিস্ময়, কেউই নিশ্চিন্ত হতে পারল না। স্বামীরা দরজা দিকে ইঙ্গিত করে হঠাৎ বলে উঠল, ওই তো ভাইয়া চলে এসেছে। ওর কণ্ঠে উচ্ছ্বাস থাকলেও ঘরের পরিবেশ এক মুহূর্তে থমকে গেল। উপস্থিত সবাই দৃষ্টি চলে গেল দরজার দিকে। মিসেস সাবিনা বেগম তখনই এগিয়ে গেলেন ছেলের দিকে। কাছে গিয়ে আদরের পরশে ছেলের গায়ে হাত বুলিয়ে বললেন, কি হলো আব্বু, এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো ভেতরে এসো, আমি কিন্তু তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি, সেটা নিশ্চয়ই বুঝে গেছো। আর হ্যাঁ, কালকে মিটিংটা কেমন হলো? হোটেলটা তো অনেক দূরে ছিল তাই না? সারা রাতই তো সেখানে কাটাতে হয়েছে তোমায়। মিসেস সাবিনা বেগমের মুখে মিটিং আর হোটেলে রাত কাটানোর কথাগুলো শুনে যেন বাতাস থমকে গেল। চারপাশটা এক নিমিষে ভারী হয়ে উঠল, কারণ সবাই জানে গতকাল রাতটা আমার হাসপাতালেই ছিল মায়ার পাশে। ও যে মাকে মিথ্যে কথা বলেছে, এটা বিশ্বাস করা কারো পক্ষে সহজ নয়, কারণ মায়ের কাছেও কখনো মিথ্যা বলেনি। আর এই অসঙ্গতি তো জন্ম নিল বিস্ময়। স্বামীরা কিছু না বুঝেই মুখ খুলতে গিয়েছিল, কিন্তু ভাইয়া তো কাল সারা রাত বাক্যটি শেষ হওয়ার আগে আবির চট করে ছুটে এসে ওর মুখ চেপে ধরলো হাত দিয়ে। স্বামীরা বিস্ময়ে আওয়াজ করতে লাগলো। নিজেই মুখ ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও পারল না। আবির ফিসফিস করে বলল, কোথায় কি বলতে হয় এখনো শেখুনি? শামুকের বাচ্চা শামুক, মুখটা বন্ধ রাখ, না হলে বাড়িতেই শুরু হয়ে যাবে মহাযুদ্ধ। সাবিনা বেগম এবার ঘুরে তাকালেন নদীর দিকে, চোখ কুঁচকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আবির, এভাবে মুখ চেপে ধরলে কেন ওর? কি যেন বলতে চাইছিল স্বামীরা। আবির সঙ্গে সঙ্গে ওর হাত ছড়িয়ে নিল আর মুখে চটপট একটা বোকা বোকা হাসি ফুটিয়ে বলল, এমনি, আসলে আমার মনে হলো ওর কথার মাঝে হঠাৎ করে হাসি পেয়েছে, তো আমি ভেবেছিলাম কাশবে একটু, মানে। স্বামীরা তখনও ধাক্কা সামলাতে উঠতে পারেনি, নিজের অজান্তে কী বলার চেষ্টা করছিল তা ভেবেই নিজের উপর বিরক্ত জন্মালো ওর। বোকা একটা হাসি মুখে এনে বলল, গুরুত্বপূর্ণ কিছু নয় মম। কথা শেষ করে স্বামীরা আস্তে করে একবার চোখ তুলে তাকালো আরমানের দিকে। ওর দৃষ্টি পড়ল ভাইয়ের চোখে, তীক্ষ্ণ জ্বলন্ত, সেই চোখে যেন আগুন লুকিয়ে আছে। স্বামীর বুক কেঁপে উঠল, নিঃশব্দে একটা শুকনো ঢোক গিলে নিল। তারপর কোনো কথা না বলে ধীরে পায়ে মায়ের পাশে গিয়ে বসে পড়ল, একদম গা ঘেঁষে, যেন আশ্রয় নিতে চাইছে মায়ের কাছে। আঞ্জুমা বেগম তাড়াতাড়ি উঠে এসে সাবিনা বেগমের দিকে এগিয়ে গিয়ে হাসি মুখে বললেন, আরে ভাবি, তুমি তো ওদের দুষ্টুমির কথা জানোই, যে এত মন দিয়েছ যে খেয়ালই করছো না। তোমার মেহমানরা সে কখন থেকে দাঁড়িয়ে আছে, ওদের তো বসতে বলবে। সাবিনা বেগম যেন হঠাৎই বাস্তবে ফিরে এলেন, কপালে হাত ঠেকিয়ে হালকা ভঙ্গিতে বললেন, আরে দেখো কাণ্ড, আমিও না একদম ভুলে গিয়েছি। এই বয়সে মনটা যেন গোবলেট হয়ে গেছে। চলুন বেআইন সাহেবা, আসুন আসুন বসুন।
আর মাইশা বেটা, তুমিও এসো মা। সে কখন থেকে তোমাকে দাঁড় করিয়ে রেখেছি, বুঝতেই পারিনি। বলতে বলতে উনি নিজে এগিয়ে গেলেন, মঞ্জিলা বেগম আর মাইশাকে হাত ধরে টেনে এনে সোফায় বসালেন। কিন্তু বসার মুহূর্তে মঞ্জিলা বেগমও মাইশার চোখে মুখে পড়ে গেল এক অদ্ভুত বিস্ময়ের ছাপ। কিছুক্ষণ আগে যেটুকু শুনেছেন তার মানে বুঝে উঠতে পারছিলেন না আরমান মাকে ডিভোর্স দিয়েছে। কথাটি যেন এক ধাক্কায় চেপে বসেছে তাদের কানে। মঞ্জিলা বেগম অবাক কণ্ঠে সাবিনা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ভাবি, একটা কথা ঠিক বুঝলাম না, আরমান বেটা মায়াকে ডিভোর্স দিয়েছে মানে? সাবিনা বেগম হালকা গলা নামিয়ে যেন অতি স্বাভাবিক ভঙ্গিতে বললেন, বলে কি বলো বেআইন, আমার শ্বশুরমশাই বেঁচে থাকতে জোর করে আরমানের সঙ্গে মায়ের বিয়ে দিয়েছিলেন। ওর বিয়েতে আরমানের একদমই মত ছিল না, বললে হয়তো বিশ্বাসই করবে না, এমনকি ব্ল্যাকমেল করেও রাজি করিয়েছিলেন উনি। আর যেই না উনি মারা গেলেন, আমার আরমান সঙ্গে সঙ্গে ডিভোর্স দিয়ে দেয় মায়াকে। তবে চিন্তার কিছু নেই, ওদের বিয়ে হলো একদিনের জন্য, সংসার করেনি তারা। আমার ছেলেটা ওই মেয়েকে এই বাড়ির চৌকাঠ পেরোতে পর্যন্ত দেয়নি। বিয়ের পর থেকেই মায়া ছিল ওর বাপের বাড়িতে। আর আমার আরমান ডিভোর্স দিয়েছে কেবলমাত্র মাইশা বেটার জন্য, শুধু অপেক্ষা করেছিল মাইশাকে খুঁজে পাওয়ার। সব কথা বলার পরে মিসেস সাবিনা বেগমের মুখে ছিল আত্মবিশ্বাসের ভরা এক আশ্বাসময় হাসি। কিন্তু তার প্রতিটি উচ্চারণ যেন বিষের মতো বেঁধে গেল মায়ের বুকে। সবাই মাথা নিচু করে বসে থাকা মায়ের চোখ থেকে গড়িয়ে পড়ল দুই ফোঁটা পানি, এর নিজেরই অজান্তে। ও বুঝলো না কেন এত ব্যথা হচ্ছে, কেন বুকটা এত ভার হয়ে উঠল। কিন্তু মিসেস সাবিনা বেগমের কথাগুলো যেন কোনো এক দগ্ধ ইতিহাসের গায়ে লবণ ছিটিয়ে দিল। অন্যদিকে মায়েশা ও মঞ্জিলা বেগম হতবাক হয়ে শুনছিলেন সবটা। এ তো কিছু ঘটে গেছে, অথচ তারা কিছুই জানে না। তবু আশ্চর্যের বিষয় হলো, এই অবাক লাগার মাঝেও মঞ্জিলা বেগমের মুখে যেন এক পরোক্ষ তৃপ্তির আভাস খেয়ে গেল। কারণ যা কিছু ঘটুক না কেন, পরিস্থিতি এখন ওদের পক্ষে। মায়ের মতো একটা অতীত লুকানো সম্পর্কে মেয়ের জায়গায় সরিয়ে দিয়ে যদি নিজের মেয়েকে প্রতিষ্ঠা দেওয়া যায়, তবে সেই সুযোগ হাতছাড়া করার মতো মানুষ তিনি নন। আরমান তাকিয়েছিল মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে। কারোর চোখে না পড়লেও ওর চোখে ঠিকই পড়ল মায়ের চোখ থেকে গড়িয়ে পড়া দুই ফোঁটা পানি। আর এটাই কেন জানি সহ্য হলো না ওর। ভীষণ বিরক্ত লাগলো নিজের প্রতি, আবার ওর মায়ের প্রতিও। কিছু এখন এলোমেলো লাগছে ওর কাছে। ও তো চাইনি মাইশাকে এই বাড়িতে নিয়ে আসতে। মাইশাকে এই বাড়িতে দেখে ভীষণ বিরক্ত লাগছে ওর, কিন্তু কেন সেটা বুঝতে পারছে না ও। ঠিক এমনটাই তো হওয়ার কথা ছিল। ও মাইশাকে খুঁজে পেয়ে নিয়ে আসবে এই বাড়িতে, তারপর বউ করে নিজের ঘরে তুলবে। কিন্তু কেন সব কিছু এলোমেলো লাগছে ওর। হ্যাঁ, ভালোবাসা পিচ্ছি মায়াবতীকে, এখনও ভালোবাসে ও। তবে মাইশাকে দেখে সেই অনুভূতি কেন আসছে না ওর? কেন মনে হচ্ছে মাইশা যেন সেই মেয়ে নয় যার জন্য এই অনুভূতি? মিসেস সাবিনা বেগম, আর একটা কথা, মাইশাকে আমাদের আরমানের খুঁজে বের করেছে, কিন্তু ও হয়তো লজ্জায় আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়নি। আমি বুঝি আমার ছেলেকে, আর তাই মাইশাকে ডাইরেক্ট এই বাড়িতে নিয়ে এসেছি আমার ছেলের জন্য। এর প্রতি উত্তরে কেউ কিছু বলল না, শুধু আরমান শান্ত গলায় বলল, মম, আমি রুমে গেলাম, রুবিকে ঠান্ডা পানি দিয়ে যেতে বলো এক গিলাস। আর দাঁড়ালো না আরমান, গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। সবাই কিছুটা অবাক হলো আরমানের কোনো রিয়াকশন না দেখে। আরমানই তো মাইশাকে না দেখে ভালোবেসে এসেছে এতদিন, কিন্তু কই, তার মুখ দেখে তো মনে হচ্ছে না। সব সময় যেমন থাকে তেমনই আছে, গম্ভীর। মিসেস সাবিনা বেগম কিছুটা হেসে মঞ্জিলা বেগমের উদ্দেশ্যে বলে উঠলেন, কিছু মনে করবে না বেয়ান, আমার ছেলেটা এমনই, সব সময় গম্ভীর থাকে, এটাই ওর স্বভাব, মনের কথা মুখে প্রকাশ করতে পারে না। মঞ্জিলা বেগম, হ্যাঁ বেয়ান, বুঝতে পেরেছি, আরমান বেটা হয়তো লজ্জা পাচ্ছে। মাইশা, যা আরমান বেটাকে পানি দিয়ে আয়। ঠান্ডা পানি চাইলো তো, এবারই বউ হবি তুই, তাই এখন থেকে দায়িত্ব নিতে শিখতে হবে তোকে। সাবিনা বেগম, হ্যাঁ একদম ঠিক বলেছেন, যাও মাইশা বেটা, আরমানকে পানি দিয়ে আসো এক গ্লাস, আর এই ফাঁকে দুজনের কথা বলাও হয়ে যাবে। এরপর সাবিনা বেগম রুবিকে বলে দিল এক গ্লাস পানি দিয়ে মাইশাকে আরমানের রূপটা দেখিয়ে দিতে। রুবি একবার বলল, কিন্তু ম্যাম, স্যার যদি রেগে যায়, উনি পছন্দ করে না ওনার কাজ, কোনো কাজ অন্য কেউ করুক।
বেগম, আরে রুবি কী সব বলছো? মাইশা আর অন্য কেউ এক হলো নাকি? মাইশা হচ্ছে আরমানের হবু বউ। তাই চিন্তা করো না, আরমান রাগ করবে না, বরং খুশি হবে। এরপর উনি মাইশা দিকে তাকিয়ে বলেন, যাও মাইশা বেটা, তুমি দাঁড়িয়ে আছো কেন, যাও, কোনো ভয় নেই। হালকা এসে জবাব দিল, ওকে আন্টি। মিসেস সাবিনা বেগম মৃদু রাগ দেখিয়ে বললেন, এই মেয়ে, কে তোমার আন্টি? হ্যাঁ, মম বলবে মম, ঠিক আছে? মাসা মুচকি এসে জবাব দিল, আচ্ছা ঠিক আছে মম। মায়ের পাশে বসা স্বামীরা মুখ বেঁকিয়ে মাসাকে নকল করে বিড়বিড় করে বলে উঠল, আত্মা ঠিক আছে মম। হুম, ঢং দেখলে বাসি না। স্বামীরা কথা শুনে আবির ফিক করে হেসে দিল। ও ওদের কাছাকাছি বসেছিল, তাই শুনেছে স্বামীরা কথা। আর মায়াও হাসলো কিছুটা, কিন্তু সেই হাসিতে নেই কোনো প্রাণ। কেমন যেন মরা মরা লাগছে সেই হাসি। স্বামীরা মায়া এবং আবিরকে উদ্দেশ্য করে বলল, মায়া আপু, আবির ভাইয়া চলো আমরা রুমে চলো, আড্ডা দেব। আবির, না রে শামুক, সময় নেই আমার, একজন আমার অফিসে যেতে হবে, তোর জল্লাদ ভাইয়া ছাড় দেবে না। সামিরা, ভাইয়া তুমি আমার শামুক বলছো? যাও, আমি তোমার সাথে আর কথাই বলবো না, চলো তো আপু আমরা যাই। বলে সামিরা টেনে নিয়ে গেল মায়ের উপরে নিজের রুমের দিকে। আরমান একবার গোসল করে বেরোলো ওয়াশরুম থেকে, আর বেরোতেই দেখতে পেল অচেনা মানুষের উপস্থিতি। সত্যি কি অচেনা? নিজের মনকে প্রশ্ন করলো আরমান। এদিকে মাইশা ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে ঘুরে তাকালো আরমানের দিকে, আর তাকাতে নীলজ্জের মতো হাঁ করে তাকিয়ে থাকলো। আরমানের কোমরে শুধু একটা টাওয়াল পেছানো, আর কোনো বস্ত্র নেই শরীরে। আরমান ভীষণ রাগ হলো এভাবে মেয়েটা হুট করে রুমে এসে বসে থাকায়। ও গটগট পায়ে এগিয়ে গিয়ে খাটের উপর রেখে যাওয়া জামা প্যান্ট তুলে নিয়ে আবারও গটগট পায়ে ওয়াশরুমে প্রবেশ করলো। তারপর জোরে আওয়াজ করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। আর এই শব্দে কেঁপে উঠল মায়েশা। সব বাইরের দরজার কাছ থেকে উকি দেওয়া স্বামীরাও। আরমানি রুমের দরজার কাছ থেকে কিছুটা দূরে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে মায়া, আর ওর হাত শক্ত করে ধরে রেখে দরজা দিয়ে উকি দিচ্ছে স্বামীরা। মায়া স্বামীকে উদ্দেশ্য করে বলল, স্বামীরা, এইভাবে কারোর ঘরে উকি দিয়ে তাদের পার্সোনাল কথা শোনা ঠিক না। স্বামীরা ফিসফাস করে বলল, আরে আপু কিচ্ছু হবে না, দেখতে দাও কি চলে ভেতরে। মায়া, আচ্ছা তাহলে তুমি দেখো, কিন্তু আমাকে যেতে দাও, কেউ দেখলে খারাপ ভাববে। স্বামীরা আবারও ফিসফাস করে বলল, আরে কেউ খারাপ ভাবে না, আর এইসব কাজে একা একা মজা পাওয়া যায় না, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকো। মায়ের নিজেকে ভীষণ অসহায় ফিল হলো। যদি কেউ এই অবস্থায় ওদেরকে দেখে তাহলে বিষয়টা যে কতটা খারাপ দেখায় সেটা এই মেয়ে বুঝতেই চাইছে না। এমনিতে ওর মনটা ভালো নেই, কিচ্ছু ভালো লাগছে না ওর, সব কিছু গুলিয়ে যাচ্ছে যেন। এখন মাইশা এবং আরমানের বিষয়টা ক্লিয়ার নয় ওর কাছে। এটা ভেবেও কষ্ট হচ্ছে যে ওর চাচি আর মাইশা আপু একেবারে এখনো পর্যন্ত ওকে জিজ্ঞেস করলো না যে ও কেমন আছে। মায়ের ঘোর কাটলো আরমানের গম্ভীর আওয়াজের, যা রুমের ঘর দরজা খোলা থাকার জন্য স্পষ্ট শুনতে পাচ্ছে বাইরে থেকে। আরমান, কারো রুমে ঢোকার আগে যে নক করতে হয় সেটা জানো না? আরমান গম্ভীর গলার আওয়াজে মাইশাওর মাথা নিচু করে নিল, তারপর মিনমিন করে বলল, আমি নক করেছিলাম, আপনি ওয়াশরুমে থাকে হয়তো শুনতে পাননি। আরমান আবারও গম্ভীর গলাতে বলল, তার জন্য সাড়া না পেয়ে এইভাবে পারমিশন ছাড়াই রুমে ঢুকে যাবেন? মাইশা এবার মুখ তুলে তাকালো আরমানের দিকে, আরে আপনি রাগ করছেন কেন? আপনাকে ওই অবস্থায় দেখে ফেললাম বলে রাগ করার কী আছে? আর আমি আপনার জন্য ঠান্ডা পানি এনেছিলাম। আমার শান্ত গলায় বলল, আমি কি একবার আপনাকে বলেছিলাম আমার জন্য পানি আনতে? আর আমার রুমে আমার পারমিশন ছাড়া প্রবেশ করুক এটা আমার পছন্দ না। আমি আমি চাই না আমার কাজ অন্য কেউ করুক, তাই দ্বিতীয়বার এসব করার চেষ্টা করবেন না, এখন যান এখান থেকে। মায়েশা, আপনি আমায় এইভাবে অপমান করছেন কেন? আমি তো কিছুদিন পরে আপনার বউ হব। আরমান, বউ হবেন কিন্তু হননি তো। আরও কেউ বা গ্যারান্টি দিল যে আপনি আমার বউ হবেন? আশা, আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? আপনি না আমায় ভালোবাসেন অনেক বছর আগে থেকে? আরমান, হ্যাঁ ভালোবাসি, ভালোবাসি সেই ছোট্ট মেয়েটিকে, যেই মেয়েটি আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। আর যাকে ভালোবাসা যায় তাকে চিনে নিতে চোখের দরকার হয় না, হৃদয়ের কম্পনে চেনা যায় তাকে। তুমি মায়েশা আমি মানি, কিন্তু আমার হৃদয় যে মায়াবতীকে চায়।
আর কোনো প্রতিচ্ছবি তোমাতে পাই না। তাই তো তুমি মাইশা হয়েও আমার পিচ্ছি মায়াবতী না। আরমান: হ্যাঁ, ভালোবাসি। ভালোবাসি সেই ছোট্ট মেয়েটিকে, যে মেয়েটি আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। আর যাকে ভালোবাসা যায় তাকে চিনে নিতে চোখে দরকার হয় না, হৃদয়ের কম্পনই চেনা যায় তাকে। তুমি মাইশা, আমি মানি, কিন্তু আমার হৃদয় যে মায়াবতীকে চায়, আর যার কোনো প্রতিচ্ছবি তোমাতে পাই না। তাই তো তুমি মাইশা হয়েও আমার পিচ্ছি মায়াবতী না। মাসা আরমানের কথাগুলো শুনে কেমন যেন ঘাবড়ে গেল, আর সেটা তার মুখে স্পষ্ট ফুটে উঠল। কিছুটা হয়ে মাথা নিচু করে নিল ও, হয়তো বা লুকাতে চাইল ওর মুখের অনুভূতি। আর আরমান তিক্ত দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। স্পষ্ট বুঝতে পারল মাসা ঘাবড়ে যাওয়া। আরমানের ঠোঁটের কোণে ফুটে উঠল একটা বাঁকা হাসি। তারপর বলল, আই ডোন্ট লাইক ইজ হোয়েন সামওয়ান সাডেনলি এন্টার মাই রুম। সো ইউ মে লিভ নাও, মিস মাইশা তালুকদার। মাইশা অপমানে নাকি ভয় পেয়ে মাথা নামিয়ে চলে যেতে চাইলেও বোঝা যায় না। তবে ওকে মাঝপথে থামিয়ে দিয়ে আরমান বলল, স্টপ। মাইশা পানির গ্লাস নিয়ে খাটের পাশে ছোট্ট টেবিলটাতে রাখছিল। আরমান সেদিকে এগিয়ে পানির গ্লাসটা হাতে তুলে নিল। আবারও মাইশার দিকে এগিয়ে এসে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, ইউ ক্যান গো নাও। মাইশা আর কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে এলো। আর এদিকে সামিরা মাইশাকে রুম থেকে বেরিয়ে আসতে দেখে মায়াকে টেনে নিয়ে আবার সিঁড়ির কাছে চলে গেল। তারপর সামিরা এখন এমন ভান ধরল যেন ওরা এখনই সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছে। মায়া বিরক্ত হয়ে বলল, সামিরা কি করছো বলো তো এগুলো। সামিরা: আর আপু দেখতে থাকো শুধু। এদিকে মাসা রুম থেকে বেরিয়েই সামিরা আর মায়াকে দেখতে থতমত খেয়ে গেল যেন। সামিরা মায়ার হাত ধরে মায়ের মুখে মুখে দাঁড়ালো। তারপর সামিরা কিছুটা অবাক হওয়ার ভান করে বলল, এ কি আপু, ভাইয়া আপনার হাতে পানি পান করেনি? আবার একবার থতমত খেয়ে গেল মাইশা। মুখে কিছুটা হাসি ফুটিয়ে তাড়াহুড়া করে বলে উঠল, আসলে মানে পানি গরম হয়ে গেছে। সামিরা ওর কথা ফিক করে হেসে দিয়ে বলল, পানি গরম হয়ে গেছে নাকি ভাইয়া গরম হয়ে গিয়েছিলে? মাইশা বেচারি অবস্থা নাজেহাল। ওরা কি করবে বুঝতে পারলো না। আমার রেগে গেছে। ওরা আবার শুনে ফেলেনি তো ওদের কথোপকথন? না না, ওরা তো এই আসছে। সামিরা তো এই বাড়ির মেয়ে, ওদের তো জানারই কথা মানে সম্পর্কে। আর রবি বলে মেয়েটা তো আগেই সাবধান করেছিল। নিজের মনের কথাগুলো ভাবছিল মাইশা। সামিরার আওয়াজে ধ্যান ভাঙল ওর। সামিরা: কি হলো আপু, কি ভাবছো? ভাইয়া আবার সত্যি সত্যি গরম হয়ে যায়নি তো? আমার ভাইয়া কিন্তু পছন্দ করে না হুটহাট কেউ রুমে যাক। গেলি একদম রেগে বোম, আর তারপর ব্লাস্ট। সামিরা শেষের কথাগুলো কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলল। সে মুখে কিছুটা জোর করে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, আরে না, রেগে যাবে কেন? অন্য কেউ আর আমি ওনার কাছে এক হলাম নাকি? আমি ওনার বউ হতে চলেছি। উনি তো রাগ করলেন আমি কাজ করেছি দেখে। কোনো কাজ করতে বারণ করলেন আমায়। আর উনি ওয়াশরুমে থাকায় পানিটা গরম হয়ে গেছে। ঠান্ডা পানি চেয়েছিলেন উনি, তাই আমি ওনাকে এই পানিটা খেতে দেইনি। আবার নিচে গিয়ে ঠান্ডা পানি পাঠিয়ে দেবো আমি। মায়া ও সামিরা দুজনই অবাক হলো মাইশার বানিয়ে বানিয়ে তো মিথ্যে কথা বলতে দেখে। সামিরা মনে মনে ভাবলো, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, বাইরে থেকে ঝাড়ি খেয়েও লজ্জা নেই, এখন আবার বানিয়ে বানিয়ে মিথ্যে বলছে। কী বা করবে তাছাড়া? নিজের অপমান কি সহজেই নিজের মুখে বলা যায়? আয়শা: মায়া। মায়া, এখন কেমন আছিস তুই? কিছু মনে করিস না যেন। এসে থেকে তোর সাথে কথা হয়নি একবারও। মায়া মুখ বেদনার হাসি ফুটিয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ ভালো আপু। না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। মাসা হাসি মুখে বলল, আচ্ছা, আমার রুমে আসবি একবার, ঠিক আছে? তোর সাথে কিছু কথা আছে। মায়া: আচ্ছা আপু। মাসা আর দাঁড়ালো না ওখানে, সোজা নিজের দিকে রওনা দিল। এদিকে সামিরা মুখ বাঁকিয়ে ওকে নকল করে বলল, আমার রুমে আসবে একবার, ঠিক আছে? হুম, লাস্ট সাহেবের নাতনি, উনি আদেশ করলেই যেতে হবে। একবার তুমি যাবে না আপু? যা দরকার হবে সে তোমার রুমে এসে কথা বলবে। মায়া একটা দুঃখের হাসি দিয়ে বলল, এমনভাবে বলতে নেই সামিরা, আপু তোমার বড়, বড়দের সম্মান করতে হয়। আর কিছুদিন পর তো মাইশা আপু তোমার বড় ভাবি হতে চলেছে। সামিরা জ্ঞানীদের মতো বলে কথা বলল।
বয়সে বড় হলেই তো সব জানা সম্মান পাওয়ার যোগ্য হয় না আপু। আর কি বলতে পারে, ভাগ্যের চাকা কোন দিকে ঘুরে। ভাইয়া নিজেই বলল, শুনলে না, যে এই বিয়ে হবে তার কোনো গ্যারান্টি নেই। কি হচ্ছে এখানে? একটা গম্ভীর আওয়াজে দুজনের সামনে তাকিয়ে দেখলো আরমান ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। বুঝলো কথাটা আরমানের মুখ থেকেই বের হয়েছে। সামিরা বলল, কিছু না তো ভাইয়া। আবারও ভেসে এলো আরমানের গম্ভীর স্বর, তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন দুজন? সামিরা কিছুটা বিরক্ত হয়ে বলল, দাঁড়িয়ে আছি তো কি হয়েছে, এখানে দাঁড়িয়েও থাকতে পারবো না নাকি? আরমান গম্ভীর গলায় হুঙ্কার ছাড়লো, সামিরা, মনে হচ্ছে তুমি দিন দিন ভুলে যাচ্ছ বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। তুমি খুব ভালো করে জানো বড়দের সাথে এভাবে কথা বলা আমি পছন্দ করি না। সামিরা ভয়ে কেঁপে উঠল। ও বুঝতে পারলো রাগের মাথায় কী বলে ফেলেছে। মিনমিন করে বলল, সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। আসলে মাইশা আপুর সাথে এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম। মায়া আপু আর আমি আমার রুমে যাচ্ছিলাম। আমান গম্ভীর গলায় বলল, আচ্ছা তুই যা, মায়ের সাথে আমার কিছু কথা আছে। কথাটা শুনে সামিরার হাতটা খামচে ধরল, আর সামিরা সেই হাত ওর অন্য হাত দিয়ে আস্তে করে ছাড়িয়ে দিল। তারপর অসহায় চোখে একবার মায়ের দিকে তাকিয়ে এক ছুটে চলে গেল। এদিকে মায়া মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কিচ্ছু ভালো লাগছে না ওর, সব কিছু বিরক্ত লাগছে যেন। কোনো ইচ্ছে নেই ওর আরমানের সাথে কথা বলার। তাই মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যেতে চাইল ও। কিন্তু আরমানকে ক্রস করে যেতেই আরমান ওর হাতটা ধরে ফেলল। সাথে সাথে মায়া থমকে দাঁড়িয়ে চোখ দুটো বন্ধ করে নিল ও। এরপর আরমান কোনো কিছু না বলেই সোজা টেনে নিয়ে গেল ওর ঘরে। ওর ঘরে এসে থামতেই মায়া নিজের হাতটা ঝাটকা মেরে ছাড়িয়ে নিল। তারপর রাগী গলায় বলল, এভাবে টেনে আনলেন কেন আমায়? আরমান ওর স্বভাবসুলভ গম্ভীর গলাতেই বলল, বললাম তো কথা আছে তোমার সাথে। মায়া, আমার কোনো ইচ্ছে নেই আপনার কথা শোনার, আর এইভাবে যখন তখন স্পর্শ করবেন না আমায়। আরমান, কেন, কি হবে স্পর্শ করলে? মায়া প্রচণ্ড রেগে গিয়ে বলল, কেন 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 স্পর্শ করবেন আমায়? কে দিয়েছে আপনাকে আমাকে স্পর্শ করার অধিকার? মায়ের কথা শেষ হতেই আরমান হঠাৎ মায়ের কোমর হাত দিয়ে এক দেওয়ালের সাথে মিশিয়ে ধরল। তারপর দাঁত কিরমির করে মায়ের মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, এই আরমান শাওরিয়াকে অধিকার দিতে হয় না, অধিকার ছিনিয়ে নেয়। মায়ের হাত দুটো দেওয়ালের সাথে এক হাতে চেপে আছে আরমান, আর এক হাতে মায়ের কোমরে। আরমান গরম নিঃশ্বাস মায়ের মুখের উপর পড়ছে। মায়ের হার্টবিট হঠাৎ করে বেড়ে গেছে, চোখ দুটো বন্ধ। আরমান ছাড়া কোনো পুরুষ মানুষ ওর সান্নিধ্যে কোনোদিন আসেনি। মায়াকে প্রথম স্পর্শ করা পুরুষটাই হচ্ছে এই আরমান। আবার এই আরমানই সেই পুরুষ যাকে প্রথম দেখেই হৃদয়ের আঙিনায় বসন্তের নরম বাতাস বয়ে গিয়েছিল মায়ার।